চিফ ইলেকশন কমিশনের যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্য নতুন না। এর আগে যতগুলো প্রহসনের নির্বাচনের সময় যে ইলেকশন কমিশনগুলো ছিল তারা কিন্তু প্রথম বক্তৃতাটা এরকমই দিত। সুতরাং আমি এইটার উপরে অন্ধবিশ্বাস রেখে চলতে পারছি না, খুবই দুঃখিত। আমাকে দেখতে হবে যে তারা কি পদক্ষেপ নেয় বাস্তবে, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন। প্রথম কথা হলো যে সকলের অংশগ্রহণের নির্বাচন, সেটি ইলেকশন কমিশন কিভাবে এটা এনশিওর করবে আমি এটা বুঝতে পারলাম না। কোনো একটা রাজনৈতিক দল যদি বলে যে আমরা ইলেকশন বয়কট করলাম, তো সকলের অংশগ্রহণ কিভাবে করবে? কিংবা জনগণের পক্ষ থেকে যদি এমন পরিবেশ তৈরি হয়ে থাকে যে কোনো দলের মাঠে নামাই সম্ভবপর হচ্ছে না, তখন সে এনশিওর করবে কিভাবে? পাবলিককে পিঠায় তার জন্য জায়গা করে দিবে? এটা তো না। এইখানে একটা প্রশ্ন উঠে যে আওয়ামী লীগের পার্টিসিপেশন করতে দেওয়া উচিত কি উচিত না, আর নাকি তাদের বিচার করতে হবে এবং বিচার শেষ করে তারপরে এটা করতে হবে। আমার নিজের ধারণা, সবাইকে আমি ভাবার জন্য বলবো, আমার মতটাই মেনে নিতে হবে তা না। বিচারের কাজ বিচারের মতো চলবে, সেটা একটা স্বতন্ত্র প্রক্রিয়া। অপরাধ করেছে, অপরাধ আইনের বিধান অনুযায়ী সেখানে বিচার চলবে। কিন্তু কাউকে তার মৌলিক যে কনস্টিটিউশনাল অধিকার নির্বাচনে অংশগ্রহণ করার, সেটা করা যায় না। জামাত ইসলামের ক্ষেত্রটা ডিফারেন্ট ছিল। জামাত ইসলাম 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই কিন্তু একটা নিষিদ্ধ দল। কেন? পাকিস্তান বাহিনী যেটা আত্মসমর্পণ দলিলে সই করে, সেখানে লেখা ছিল উই অ্যালং উইথ আওয়ার অক্সিলারি ফোর্সেস আনকন্ডিশনালি সারেন্ডার। অক্সিলারি ফোর্স কে ছিল? প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স রাজাকার, আল বদর, আল শামস, আর পলিটিক্যাল অক্সিলারি ফোর্স হল জামাতে ইসলাম। সুতরাং পাকিস্তান বাহিনীর যেমন বাংলাদেশের মাটিতে তার ক্যান্টনমেন্ট করার কোনো সুযোগ নেই, আমার মতে জামাতে ইসলামেরও সেই কারণে সুযোগ থাকা উচিত না। কিন্তু গত 15 বছরে আসলে আওয়ামী লীগ যা করেছে সেটার কি আসলে বিচার হওয়ার সুযোগ আছে, বা তাদের রাজনৈতিক দল হিসেবে অবশ্যই সুযোগ আছে। সে রাজনৈতিক দল হিসেবে যদি অপরাধ হয় তাহলে কালেকটিভলি এটা বিচার হবে, আর যদি ইন্ডিভিজুয়ালস যে অপরাধগুলো করেছে তার বিচার হবে। এইটা বিচারের কাজ, বিচারের প্রক্রিয়া চলবে। এইটার সঙ্গে যে ভিক্টিমাইজ করে, পলিটিক্যালি ভিক্টিমাইজ করে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পরে কিন্তু they will get the additional advantage of sympathy, earning people's sympathy, যে আমরা ভিকটিমের প্রতি সবসময় বাঙালি তো খুব মন শক্তও বটে আবার কাতরও বটে, তখন তারা কিন্তু এটা করবে। সেকেন্ড কথা হলো, লাস্ট আমি খালি এটা বলতে চাই, পরে সুযোগ পেলে আরো আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে পরে এমন কতগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে, যেটা না হলে পরে অবাধ নির্বাচন হবে না। এবং কোনগুলো? সেগুলো হলো মানি পাওয়ার। অনেকে বলে কালো টাকা, আমি বলি খালি কালো টাকা না, সাদা টাকা। যদি কোটি কোটি টাকা খরচ করার জন্য একজনকে সুযোগ দেওয়া হয়, আর একজন ক্ষেত মজুর 10,000 টাকা দিয়ে ইলেকশন করলো, তা হবে না তো। আপনার জামানতের টাকা এটা করে ফেলছে বোধহয় 1 লক্ষ, না এটা আরো বাড়াই দিচ্ছে। তা আমার একজন ক্ষেত মজুর, আমার জসিম মন্ডল, চিনবেন জসিম মন্ডলকে, ঈশ্বরদীপ, মারা গেছেন, তো সে তো 10 লক্ষ টাকা জীবনে কোনোদিন চোখেই দেখেনি। তাহলে পরে এটার সিস্টেম বদলাইতে হবে, যে জামানত নাও, পার্সেন্টেজ অফ ইনকাম, যার 100 কোটি টাকা ইনকাম 10%, 1 কোটি টাকা বা 1%, 1 কোটি টাকা দিতে হবে। যার ইনকাম 1 লক্ষ টাকা, সে 1% দিবে, 1,000 টাকা। এই ধরনের অনেক সিস্টেম আছে। এবং ইলেকশনের খরচ will be borne by the election commission, কেউ ব্যক্তিগত খরচ করতে পারবে না। এবং আমরা তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে, যদিও এটা করতে হলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। আমি হয়তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এখনই এই সরকার দ্বারা করার পক্ষপাতী নয় খুব বেশি, এসেনশিয়াল, একেবারে এসেনশিয়াল না হলে, এবং সেইটা হয়তো সকলে মিলে বিবেচনা করতে হবে। কিন্তু তার বাইরেও যেই সিস্টেম এখনো আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট, আপনি 20% ভোট পেয়েও কিন্তু এমপি হয়ে যেতে পারবেন। কারণ আর যদি 6টা ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে 15% করে পায়, তাহলে পরে কিন্তু আপনি 6-15-90
হ্যাঁ, তা আপনি এই 20% দিয়েও এমপি হয়ে যেতে পারে। এটা খুব জনপ্রতিনিধিত্বশীল হয় না। জি। সবচেয়ে বড় কথা, এটা এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার রাখতে হবে, লজিক্যালি মুভ করতে হবে। কেন ইলেকশন এত ইম্পর্টেন্ট আমাদের ইয়ের জন্য? কেন কনস্টিটিউশনে এখনো আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। জনগণ তার মালিকানাটা প্রয়োগ করে ঢাকা স্টেডিয়ামে 18 কোটি লোককে একত্রিত করে কোড ভাই সাহেব এটার পক্ষে আছেন কিনা ভোট দেন, এইভাবে তো পারে না। তাকে তো কতগুলো প্রতিনিধি নির্বাচন করতে হয়। সেই প্রসেসটা যদি গোলমাল হয়ে যায় তাহলে ক্ষমতা তার জনগণের হাতে থাকলো না। এবং একবার তোমাকে পাশ করায় দিলাম, ব্যাস 5 বছরের জন্য তুমি আমার হর্তাকর্তা বিধাতা হয়ে থাকলো, এইটাও বদলানো দরকার। এবং সেটা হলো রাইট টু রিকল। জনগণের ভোটারদের একটা অংশ যদি বলে যে তোমাকে আমার পছন্দ হচ্ছে না, তোমাকে ভালো ভাবছিলাম, এখন দেখতেছি খুব কাজ করতেছো, তোমাকে রিটার্ন ফেরত নিয়ে আসতেছি। আর ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না। টেকনোলজির ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে, হয়তো এইসব রিপ্রেজেন্টেটিভ সিস্টেমই আর থাকবে না। হয়তো ডাইরেক্টলি মানুষ কি বলে তার বোতাম টিপে প্রত্যেকটা পয়েন্টে তারা তাদের ওপিনিয়ন দিয়ে হয়তো পলিসি ঠিক করবে। ভোটাধিকার